নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রবির ধনু রাশিতে আগামী যে এক মাসের জন্য গোচর সংগঠিত হতে চলেছে তার উপর একটা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ লগ্ন, সব নয় কিছু গুরুত্বপূর্ণ লগ্নের ওপরে তার কি ইম্প্যাক্ট হতে পারে সেটা নিয়ে একটু বলে দেওয়া। এই আলোচনাটা আমার বেশ কিছুদিন আগে করা উচিত ছিল, 3-4 দিন আগে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু সময়ের সমস্যার জন্য আমি করতে পারিনি। আলোচনাটা আজকে করছি 18 তারিখে। অ্যাকচুয়ালি রবি ট্রানজিট হয়ে গেছে 16 তারিখে, অর্থাৎ গত পরশু দিন। তো সেই হিসাবে আলোচনাটা একটু আগে হলেই বেটার হতো। যাই হোক, 16 তারিখ, গত দুদিন আগে যে 16 তারিখ গেছে, 16/12/2021 সকাল 4:16 রবি পরবর্তী এক মাসের জন্য স্যাজিটেরাস অর্থাৎ ধনুরাশিতে গোচর করবে এবং থাকবে 14 জানুয়ারি 2022 পর্যন্ত, দুপুর 2:08 পর্যন্ত। অ্যাকচুয়ালি তারপরে মকর সংক্রান্তি হবে। সংক্রান্তি প্রত্যেক মাসেই হয়। বহু মানুষ প্রশ্ন করেছে, সংক্রান্তি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রসিং দ্য থ্রেশহোল্ড। আমরা যে 12টা ভাগে ভাগ করেছি, 12টা জোডিয়াক সাইনে 360 ডিগ্রিকে প্রত্যেকটা 30 ডিগ্রি করে, এই যখনই 29 ডিগ্রি 49 মিনিট 49 সেকেন্ডে আসে কোনো একটা প্ল্যানেট, যখন সেই ব্যারিয়ারটা ক্রস করে পরের ঘরে চলে যায়, তখন সেটাকেই সংক্রান্তি বলা হয়। এটা আলাদা করে কিন্তু ভাববেন না যে শুধু মকরেই সংক্রান্তি হচ্ছে এবং শুধুমাত্র রবির ক্ষেত্রেই সংক্রান্তি হচ্ছে। সব গ্রহের ক্ষেত্রেই সেটা হয়। মকর সংক্রান্তির থেকে অ্যাকচুয়ালি উত্তরায়ণের দিকে তীব্রতরভাবে গতিটা আসতে থাকে। তো সেই হিসাবে মকর সংক্রান্তির একটা আলাদা কারণ আছে। এবং যারা আমাদের মকর সংক্রান্তির দিনে কপিলমুনির আশ্রমে যান এবং সেখানে গঙ্গাসাগরে পুজো আর্চা করেন আর কি, ভগবানের পঞ্চম অংশাবতার, অ্যাকচুয়ালি 8 কলার অবতার। তো সেই হিসাবে সাংখ্য যোগ নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা সামান্য জানেন সেটি কেন ঘটে এবং কেন সেটাকে মকর সংক্রান্তি বলা হয়। আমি যদি সম্ভব হয় বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি এই টপিকটা নিয়ে একটা আলোচনা করে দেবো সামনের মাসের গোড়ার দিকে। যাই হোক, এই সময়টা পর্যন্ত রবি স্যাজিটেরাসে বসবাস করবে এবং স্যাজিটেরাস কি না, বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর এবং কালপুরুষের 9th হাউস, রবি থেকে 5th হাউস। তো এটা একটা ট্রাইন অংশ। মেষ, সিংহ এবং ধনু তিনটেই অগ্নিতত্ত্বের কারক এবং তার অগ্নির সোর্স হচ্ছে রবি। এবং সেই হিসাবে রবি তার পঞ্চম ভাবে অবস্থান করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে, কারণ এটি তার গুরুর ঘর। মনে রাখবেন, সৌরজগৎ অ্যাকচুয়ালি সূর্য থেকে সৌরজগতের নামটা এসছে, সুতরাং সূর্য এখানে রাজা। গুরু কিন্তু অ্যাকচুয়ালি এখানে বৃহস্পতি যে আছে তিনি কিন্তু অ্যাকচুয়ালি ডেমিগডস, নট গড। যদিও দেখবেন আমাদের বিভিন্ন যে একদম টিভিতে যে নর্মাল সিরিয়ালগুলো যেগুলো হয় আর কি, তো সেগুলোতে অনেক সময় বৃহস্পতি দেব বা এরকম ক্যাটেগরি হিসেবে দেখানো হয়, কিন্তু বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি ডেমিগডস, নট গডস, লোয়ার অফ গড। তো যাই হোক, এখানে কিন্তু সূর্য অ্যাকচুয়ালি দেবতা, তার থেকে স্ট্যান্ডার্ড হাই, কিন্তু ভগবান এখানে সৌরজগতের মধ্যে বৃহস্পতিকে গুরুর ভূমিকা দিয়ে দিয়েছে। এটা একমাত্র পরম ভগবানই পারেন, যিনি তাকে বিভিন্ন রোল, তার থেকে সাবঅর্ডিনেট হলেও ক্যাটেগরিক্যালি তাকে তার পোস্টটা একটু বেশি দিয়েছে। বেশি বলাটা ঠিক নয়, সম্মানের দিয়েছে। তো সেই হিসাবে রবি এই সৌরজগতের মধ্যে তিনি রাজার রোল প্লে করলেও এবং তিনি পূর্ণ দেবতা হওয়া সত্ত্বেও তার গুরু কিন্তু একজন ডেমিগড, কিন্তু তাকে যথেষ্ট ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতি কি জাতীয় প্ল্যানেট? আমি বলেছি যত
এই সৌরজগতের মধ্যে যত রকম মেটেরিয়াল প্ল্যানেট বা মেটেরিয়াল আমাদের যত নলেজ আছে তথা স্পিরিচুয়াল নলেজের যে একদম শুরুর দিকটা আছে সেটা টোটালি ইনকর্পোরেটেড টু বৃহস্পতি। অর্থাৎ আমরা যত এই যে নলেজ স্প্রেড করছি, এই নলেজ আমি কারোর থেকে শিখেছি মানে গুরুর থেকে, সেটা আমি আপনাদের ট্রান্সলেট করছি, আপনারা শুনছেন, এই যে নলেজের ফ্লো হচ্ছে, দ্যাট ইজ জুপিটার। নলেজ যাচ্ছে। এবার এই নলেজের মধ্যে যতটা পার্ট স্পিরিচুয়াল, এর মধ্যে প্রচুর কথা, অ্যাস্ট্রোলজিতে প্রচুর কথা বলা হয় যেটা মেটেরিয়াল কথাই বলা হয়। তো মেটেরিয়াল যে কথা সেটার সাথে কিন্তু বৃহস্পতি সোললি যুক্ত। অর্থাৎ আমাদের যে শিক্ষাটা নর্মালি প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমাদের জীবন ধারণের জন্য যে শিক্ষা আরোহণ করতে হয়, একদম সোল, অর্থাৎ আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান, মৌলিক চাহিদা, মৌলিক যে আমাদের যে একদম মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা, সেটার জন্য বৃহস্পতি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বৃহস্পতি সমস্ত কিছুর ক্ষেত্রে যোজক হিসাবে কাজ করে, দ্য অ্যাডিশন, যোগ। একজন মানুষ আছেন, বিবাহ করলেন, দুজন মানুষ হলেন, তাদের ডেরিভেটিভস, তাদের সন্তান, সন্তান সন্ততি নিয়ে ফ্যামিলি বড় হলো, প্রপার্টি, যে কোনো মেটেরিয়াল অ্যাসপেক্ট সব কিছু জুপিটারের সাথে যুক্ত। জুপিটার সেটাকে শুক্রের ওপর বেস করে, শুক্র হচ্ছে মায়াবাদ, সেই মায়ের ওপর বেস করে আপনার হাতে আনবে। কতটা পরিমাণে আনবে সেটা ডিপেন্ড করবে শুক্র কত ইম্পর্টেন্স আপনার ছকের মধ্যে রোল প্লে করছে। কিন্তু এই আরোহণটা জুপিটারের দ্বারাই ঘটে। দেখবেন একই অফিসে 5জন লোক একই পোস্টে কাজ করছে, কিন্তু 5জনের তার যে প্রফিট, শুক্র মানে হচ্ছে প্রফিট, প্রফিট মানে সেটাকে আমি ভোগ করব সেই অর্থ, সবাই যে ভোগ করে তা নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছুটা অংশ জমিয়ে রাখি, তার কারণ কন্টিনজেন্সি, আমাদের মনে এক ধরনের ইনসিকিউরিটি আছে, সেই ইনসিকিউরিটি থেকে আমরা অর্থটা জমাই। তো সেক্ষেত্রে সেই অর্থের যে ভোগ, এবং যতটা অর্থ আমি জমাতে পারবো সেই মানুষ যদি সেটাকে পুরোটাতেই ভোগে কনভার্ট করে দেয় তাহলে সে তত বেশি ভোগ করতে পারবে, এটা একদম ডাইরেক্টলি প্রপোর্শনেট। তো সেইটা শুক্র ডিটারমাইন করে। তাই সেটা দেখবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ অনেক টাকা জমাচ্ছে কিন্তু ভোগ করছে না, কিপ্টের মতন পয়সাটাকে জমিয়ে রাখছে, বা অনেকে আবার পুরোটাই ভোগ করে দিচ্ছে, কিছুই রাখছে না। তো এই টোটালটাই ডিপেন্ড করে। আবার কেউ রাখতেই পারছে না, কিন্তু 3জনেই বা 5জনেই সমপরিমাণ আয় করছে, এই ব্যাপারটা ডিপেন্ড করে। অর্থাৎ বৃহস্পতি যেটা করে, আপনাকে আপনাকে নলেজ দিয়েছে, আপনি নলেজটাকে ইউটিলাইজ করে পজিটিভভাবে কিছু আয় করবার চেষ্টা করছেন, এবং সেই আয়টার থেকে আপনার কিছু ব্যয় হচ্ছে, কিছুটা সঞ্চয় হচ্ছে। সঞ্চয়টা ভোগে কনভার্ট হবে, অর্থাৎ আপনার লাক্সারির জন্য ব্যয় হবে, সেটা ভেনাস ডিটারমাইন করবে। তো সবকটা প্ল্যানেটের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে, একটা স্টেপ পর্যন্ত সবার ফাংশন আছে। তো বৃহস্পতি সর্বক্ষেত্রে মনে রাখবেন, বৃহস্পতি অলওয়েজ আপনার সমস্ত প্রকার এই মেটেরিয়াল, এই জড়জগতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কিছু রিকোয়ারমেন্ট বৃহস্পতি করে। সেই জন্য বৃহস্পতিকে গুরুর আখ্যা দেওয়া হয়, কারণ আমরা গুরুর থেকেই সমস্ত জ্ঞান পাই। আমরা আমাদের জীবনের যে ইগনোরেন্স, যে ডার্কনেস আছে, সেটাকে আমরা দূর করতে সাহায্য করি, গুরু আমাদের সাহায্য করে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা তো একটা পশুর মতন থাকি, আমাদের কোনো নলেজ থাকে না। পিতামাতাও কিছু কিছু ক্ষেত্রে গুরুর রোল প্লে করে, কিছু কিছু ক্ষেত্রে বাইরে থেকেও গুরু আসেন। তো তিনি আমাদের আস্তে আস্তে নলেজের দিকে নিয়ে যান। এবার সেই নলেজ ইনিশিয়ালি হয় মেটেরিয়াল, আস্তে আস্তে সেই মেটেরিয়ালটা স্পিরিচুয়ালি কনভার্ট হয়। কিন্তু শাস্ত্রে বলা আছে 5 বছর বয়স থেকে একজন জাতক জাতিকার বা কোনো একজন, তার একসাথেই মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজ চলতে থাকবে। অর্থাৎ বহু মানুষকে আমি দেখেছি বয়স হলে পরে সে বিভিন্ন সৎসঙ্গে যায়, বিভিন্ন জায়গায় যায়, এটা কোনো মানে এটা টোটালি রং কনসেপশন। ছোটবেলা থেকে যেই প্রসিডিওরের মধ্যে না থাকে, খুব কম মানুষই হয়েছে যে বড় হয়ে ব্যাপারটাকে কনভার্সন করতে পারে। বা আমি দেখেছি জীবনে এরকম যে বহু মানুষ আছে, খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, যে জীবনে একটা খুব বড় রকম ডিমাইজ হয়ে গেছে, হ্যাঁ, কোনো কোনো প্রিয় পাত্র জীবন থেকে চলে গেছে, তারপরে সে হঠাৎ করে
স্পিরিচুয়াল হয়ে গেল। তার মানে আমি অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিটা আমাকে কম্পেনসেট করছে অ্যাকচুয়ালি, মানে সেখানেও কিন্তু আমি লাভই দেখছি, আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে আমি কম্পেনসেট করছি। স্পিরিচুয়ালিটি কম্পেনসেশনের জায়গা নয়, এটা মানে ওই কি বলে সেই উম, সন্তুষ্টিমূলক যে পুরস্কার দেয় না, কেউ কিছু হতে পারলো না তাও একটা পেন দিল বা লজেন্স দিল, এরকম ব্যাপার নয়। এই দুটো একসাথে চলবে। এবং স্পিরিচুয়াল শিক্ষাটাই অ্যাকচুয়ালি শিক্ষা, যে শিক্ষাটা একটা সময় আপনার বেস এডুকেশন থেকে ডিফার পথে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে, গোলটা আপনাকে চিনতে সাহায্য করবে। ছোটবেলা থেকে না হলে সেটা সম্ভব নয়। যাই হোক, ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। রবি কি জাতীয় প্ল্যানেট? রবি হচ্ছে, প্রথম কথা, রবি প্ল্যানেট নয়, রবি হচ্ছে নক্ষত্র। এই সৌরজগৎকে টোটাল ধরে রাখে। রবির নেচারটা দেখুন, পুরো জগৎটাকে ধরে রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু তার সন্তান তুল্য, সে প্রত্যেককে ধরে রয়েছে। গ্রহগুলোকে শুধু নয়, উপগ্রহগুলোকেও ধরে রয়েছে। এবং সেই উপগ্রহের সংখ্যা কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময়, আমরা যখন একদম ছোট ছিলাম, মানে যখন ওই 9-10-এ পড়তাম, তখন দেখতাম যে শনির আছে 16টা উপগ্রহ বা 20টা উপগ্রহ, বৃহস্পতির আছে। এখন দেখা যাচ্ছে অসংখ্য উপগ্রহ আছে। এখন যে সমস্ত টেলিস্কোপ বেরিয়েছে, সেই টেলিস্কোপ অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন, সেগুলোর সাহায্যে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 100-র ওপরেও আছে। তো যাই হোক না কেন, উপগ্রহগুলো গ্রহের চারপাশে ঘুরছে, কিন্তু পুরো সিস্টেমটা তো সূর্যের চারদিকেই ঘুরছে। তো সূর্যের এই জন্যই রাজা বলা হয়, কারণ তিনি প্রতিপালন করছেন প্রত্যেককে। সূর্য যদি 1 সেকেন্ডের জন্য বলহীন হয়ে যায়, 1 সেকেন্ডের দরকার লাগবে না, 1 সেকেন্ডের 1/1000 জন্য বলহীন হয়ে যায়, কনসিডার করুন, সঙ্গে সঙ্গে ফোর্সটা জিরো হয়ে যাবে, যেহেতু এমটা জিরো হয়ে যাবে, মাসটা, সব গ্রহগুলো ছিটকে বেরিয়ে যাবে। কারণ তার যে কেন্দ্রাতিক বল আছে, সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যালেন্সে তো গ্রহগুলো এক একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো কোনো একটা বল যদি চলে যায়, একটা সুতোতে একটা ইট বেঁধে যদি আঙ্গুলে ঘোরান, যদি সুতোটা কখনো ছিঁড়ে যায়, তো ইটটা সোজা চলে যাবে। আর কখনো যদি আপনি হাতটাকে থামিয়ে দেন ঘোরানোটা, তো সুতোটা দেখবেন একদম নুইয়ে পড়বে। দুটো ফোর্সের ব্যালেন্সের জন্য ঘুরতে থাকে। এখানে যে সুতোটা, সেটা একটা একটা ইনভিজিবল থ্রেড আছে এখানে, সেই থ্রেডটাকে দেখা যাচ্ছে না, কিন্তু থ্রেডটা আছে। তো সেই জন্য তাকে রাজার ভূমিকা পালন করা হয়েছে। মুনি ঋষিরা যে কথাগুলো বলেছেন, সেগুলো এমনি বলেননি, প্রত্যেকটা কথা বলার মধ্যে অনেক তাৎপর্য আছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বলে গেছেন। তখন টেলিস্কোপও ছিল না, থাকলেও সেটা আমরা জানি না। তারা তখনই বলে গেছেন যে এর কটা উপগ্রহ, এ কতদিন কত দূরে থাকে, কখন বকরি হয়, কখন মার্গী হয়। সুতরাং তাদের কাছে পুরো গাণিতিক হিসেবটা ছিল। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের মানে অ্যানসেস্ট্রাল জায়গাটা কত ম্যাথামেটিক্সের দিক থেকে কতটা তাদের পিওরিটি ছিল, নাহলে তারা তো বলতে পারতেন না। তো রবি হচ্ছে রাজা। তো রবি আমরা কি রিপ্রেজেন্ট করি? আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের পিতা পিতৃব্য, আমাদের আমরা যেখান থেকে এসছি, ডেরিভেটিভস, তিনি হচ্ছেন সূর্য বা বিভূতিসমানকে বলা হয়েছে। এবং ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র সূর্য, কারণ তার অনেক গুণাবলী, তার অনেক, তিনি যখন এই ধরাধামে আসেন, তাকেও তো বিভিন্ন রাজসিক গুণ পালন করতে হয়। তিনি কোনো গুণের মধ্যে লিপ্ত হন না, কিন্তু তিনি কর্মগুলোকে পালন করেন। আমরা যেরকম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, যে কোনো কর্মের একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করি, তো আমরা সবাই করি, এটা আমাদের একটা বেসিক নেচার। ভগবানের সেটা নেওয়ার দরকার পড়ে না। কে ক্রেডিট, মানে কে ক্রেডেনশিয়ালটা কে দেবে ওনাকে? উনি তো সর্বেশ্বর, সুতরাং ওকে দেওয়ার কোনো দরকার পড়ে না, এভরিথিং তার নিজেরই। সুতরাং সে কোনো ক্রেডিট নেয় না, কোনো কর্মের সাথে নিজে কখনো লিপ্ত হন না। আমরা কিন্তু হই। যে মানুষ যত পিওরিটির দিকে যেতে থাকে, সে তত কর্মে থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু রবি সেটা হতে পারে না, কারণ রবি রাজসিক প্রবৃত্তিযুক্ত প্ল্যানেট, রবিকে সেই গুণই দেওয়া হয়েছে। তো তিনি আমাদের রাজসিক গুণ, এই যে আমরা বলি আমরা আমার পিতা অমুক বা আমার পুত্র অমুক, এই যে আমরা যে কথাটা বলছি, আমরা একটা আইডেন্টিটি বলছি সবসময়। তার মানে কি, সবসময় একটা বলার ব্যাপার আছে। এবার কেউ যদি কোনো বড় লোকের
সন্তান হয়, বড় লোক মানে ক্ষমতাবান, সে দেখবেন একটু বেশ ইমেজ নিয়ে বলে আমি অমুকের সন্তান। আমি দেখেছি অনেক বড় লোকও বলে, অনেক বড় বড়, এগুলো আমি দেখেছি যারা কলাকুশলীদের সাথে যুক্ত, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের শুক্রের প্রবৃত্ত যুক্ত লোক এই ধরনের কথা বেশি বলে। রবি থেকে 10th হাউস শুক্র, তো বেশি প্রভাব হয়। রবি দশম ভাবের কারক অ্যাকচুয়ালি। তো রবি ওইখানে গিয়ে খুব অ্যাক্টিভ হয় জ্যৈষ্ঠ মাসে 10th হাউসে। আপনি যতই বলবেন যে ওটা শুক্রের ঘর, রবি খুব দুর্বল থাকে, অ্যাকচুয়ালি নয়, রবির ওই ভাবেরই ওটা। আমি দেখেছি অনেকে বলে আমি অমুক বাবার সন্তান, কিছুই করতে পারলাম না, মানে সে একটা এমন দেখাচ্ছে, কিছু করে কিন্তু সে এই প্রবৃত্তিগুলো বোঝা যায় তাদের থেকে। তো রবি ইজ অলওয়েজ রিপ্রেজেন্টিং আপনার আইডেন্টিটি, আপনার সোর্স সবসময়, এবং সে একটু বাহবা পেতে চায়। রবি কিন্তু লোকের জন্য করবে সবাই, কারণ কি তিনি, তাকে করতেই হবে, তিনি তো রাজা, তিনি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না, তিনি করবেন, তিনি দায় নেবেন, তিনি তার এক্সিকিউশন অফ পাওয়ার, রেসপন্সিবিলিটি সব কিছুই করবেন। কিন্তু তিনি একটু প্রশংসাও শুনতে ভালোবাসেন। রবি কিন্তু মারাত্মক ইগোইস্টিক, নট অনলি ইগো, রবির মধ্যে আত্মসম্মানবোধ সব থেকে বেশি আছে, কারণ রাজা, তার সম্মানটাও বেশি সেই তুল্য। তো পোস্টের দিক থেকে এই সৌরজগতের মধ্যে তিনি হায়েস্ট পোস্ট বিলং করেন, এবং সেই পোস্ট হিসাবে তার তার যে সম্মানবোধটা সেটাও অনেক বেশি থাকে। রবির জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি সেলফ রেসপেক্টটা মাঝে মাঝে খুব এমন জায়গায় চলে যায় যে সেটা তো দুর্বলতা হয়ে যায়, সেই দুর্বলতাটাকে কাটাতে পারেন না অ্যাকচুয়ালি। লোকের মুখের ওপরে একটু সত্যি কথা বলে দেওয়া, সবাইকে শোধরানোর একটা চেষ্টা, যেন তিনি একজন চলমান শিক্ষক, সবাইকে জ্ঞান দিতে দিতে যাচ্ছেন, সব কথাই সত্যি বলবে, কিন্তু অধিকাংশ লোক সেটাকে নেবে না, ফলে তার রেসপেক্টটা নষ্ট হবে। এবং সেই জন্য অনেক সময় আমি দেখেছি অবাঞ্ছিত কারণে গণ্ডগোলে জড়িয়ে পড়ে রবির লোকেরা, কোনো প্রয়োজন নেই সেখানে গিয়ে একটা আলপটকা মন্তব্য করবে। আলপটকা মানে কি, কথাটা ঠিক বলছে কিন্তু পরিস্থিতিটা ঠিক নয়। আবার সেই কথার উত্তরে যদি কেউ কিছু বলে দেয়, সেটাকে সহ্য করার মতো ক্ষমতাও থাকে না, খুব দ্রুত গায়ে লেগে যায়, কারণ নিজের চোখে তার একটা নিজের লেভেল আছে, সেই লেভেলটা থেকে সে নিজেকে নিচে নামাতে পারে না। এগুলো দুর্বলতার কারণ। রবি যখন তার গুরুর ঘরে যায়, গুরু হতে পারে তার থেকে সাবঅর্ডিনেট, কিন্তু ঈশ্বর তাকে, সেই গুরুকে ক্ষমতা দিয়েছে যে রবিকে নার্চার করতে, গাইড করতে। তো সেই গাইডেন্সটা সে এখানে সে পাবে। অ্যাকচুয়ালি আমাদের যে সোল, আমাদের আইডেন্টিটি কি, আমাদের সোল তো অ্যাকচুয়ালি, আমাদের বডিটা আমাদের আইডেন্টিটি নয়। আমরা যখন মরে যাই তখন আমাদের বডিটা হয়ে যায় আমাদের, বলে না যে আমাদের এখন মানে মৃতদেহ অ্যাকচুয়ালি, তখন আর কোনো নাম থাকে না। অ্যাকচুয়ালি নামটা ব্যবহার করা হয়, কারণ তাকে তো এত মানুষ কাকে কি দিয়ে চিনবে, সবাই তো হোমোস্যাপিয়েন্স, তো সেই জন্য একটা নাম ব্যবহার করা হয়, কিন্তু নামটার অ্যাকচুয়ালি কোনো মানে থাকে না। আপনি যেই মুহূর্তে আপনার শরীর থেকে সোল লিভ করে যাবে, সেই মুহূর্তে আপনি একটা ডেড ম্যাটারে পরিণত হবেন। রবির ইম্পর্টেন্সটাই এত, যেই মুহূর্তে রবির টোটাল জ্বালানিটা শূন্য হয়ে যাবে, ভগবান যে টাইম অ্যালট করে রেখেছেন, সেই অ্যালটমেন্ট অফ টাইম, তৎক্ষণাৎ এই সমস্ত সৌরজগৎটা টোটালি ইরিভ্যালেন্ট হয়ে যাবে, এর প্রাসঙ্গিকতা থাকবে না। এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম প্রচুর নক্ষত্র জ্বলে শেষ হয়ে গেছে, এবং সেটা অনেকে ব্ল্যাক হোল হয়ে গেছে, এরকম প্রচুর ইনসিডেন্ট আছে। আমাদেরটাও এক সময় হবে, কারণ প্রত্যেকটা এই যে কোনো মায়া থেকে যেটা সৃষ্টি হয় তার একটা টাইম থাকে। ব্রহ্মাণ্ড মানে ব্রহ্ম যখন অন্ডের মতো, ভগবান যখন এক্সেল করেন, যখন নিঃশ্বাস ছাড়ছেন, তার প্রত্যেকটা রোমকূপ দিয়ে একটা করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, প্রত্যেকটা। গর্ভদাক্ষায়ী বিষ্ণু শুয়ে আছে, তার প্রত্যেকটা লোমকূপ দিয়ে একটা করে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, তিনি এক্সেল করছেন, নিঃশ্বাস ছাড়ছেন। তার নিঃশ্বাস শুধু নাক দিয়ে বেরোয় না, সারা শরীর দিয়ে বেরোয়। অ্যাকচুয়ালি আমাদেরও বেরোয়, দেখবেন যে এক্সক্রিয়েশন যারা পড়েছেন, রেচন চ্যাপ্টার যারা পড়েছেন ক্লাস 9-10-এ, তারা জানে যে আমাদের ঘাম বেরোয়, বিভিন্ন সালফার নাইট্রোজেন জাতীয় পদার্থ বেরোয় ঘামের সাথে, শুধুমাত্র যে আমাদের ইউরিনের সাথে বেরোচ্ছে তা নয়।
তো সেরকম ভগবানেরও লোমকূপ দিয়ে বেরোয়, কিন্তু সে তো সুপ্রিম পার্সোনালিটি, তার শরীর দিয়ে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, যে একটা ব্রহ্মাণ্ডেরই কুল কিনারা আমরা খুঁজে পাচ্ছি না। তো সেই হিসাবে এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা রয়েছে, একজন করে মহেশ রয়েছেন, এবং ভগবান নিজেকে ডেরিভেটিভ করে সেখানে আবার ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু রূপে সেখানে ক্ষীর সাগরে তিনি চলে আসেন, সেই ব্রহ্মাণ্ডের তিনি সঞ্চালকের ভূমিকা নেন। তো এই প্রত্যেকটা জায়গায় সেরকম সেরকম করে অসংখ্য সৌরজগৎ, সূর্যের নামের বিভিন্ন রকম জ্যোতিষ্ক আছে, সেরকম জগৎ আছে যা আমাদের ক্ষমতা বা বোঝার বাইরে, সুতরাং আমাদের ওটা বোঝার দরকার নেই, সব কিছু বোঝার ক্ষেত্রে ফরবিডেন আছে। তো সেই হিসাবে রবি যখন তার গুরুর ঘরে যাচ্ছে, সেখানে সোল সে তার গুরুর গৃহে গিয়ে সে যে উপদেশ, সে যে অ্যাকচুয়ালি তার পরবর্তী কিছুদিন, অর্থাৎ পরের যে গুরুর ঘরে তিনি যাবেন সেটা চৈত্র মাসে যাবেন। এই যে 3টে ঘর তিনি যে পালন করবেন, মানে এক্সিকিউশন, তার তিনি যে রাজা তো ট্যুরে বেরোয়, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, তো বিভিন্ন ট্যুরে বেরিয়েছে তিনি এখন নিজের ঘর থেকে। ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাস থেকে একেবারে শ্রাবণ মাস পর্যন্ত তিনি ট্যুরে বেরোয়, একটা ঘরে যায়। তো এই পথটা যাওয়া, অর্থাৎ শনির 2টো ঘর, এবং এর পরের ঘরটা শনি, তার পরের ঘরটা শনি, তারপরে আবার জুপিটার। তো এই 2টো শনির ঘরে কিভাবে তিনি রোল এক্সিকিউশন করবে, কারণ স্যাটার্ন তার দূরের প্ল্যানেট, সব থেকে দূরের প্ল্যানেট, এবং স্যাটার্ন খুব ঠান্ডা ঘর, খুব শীতল ঘর। শনির ওপরে কখনো দেখবেন 190 কিলোমিটার পুরু বরফের স্তর আছে, সেটা বরফ না হয়ে অন্যান্য গ্যাসীয় পদার্থেরও হতে পারে, আমার নলেজ নেই কোনো, আমি সামান্য নলেজের উপরে বলছি, কিন্তু আমার ডেপথটা মনে আছে মোটামুটি 190 কিলোমিটার। তার মানে মনে করুন এখান থেকে আমার কলকাতা থেকে প্রায় আসানসোল পর্যন্ত এতটা পুরু বরফ আছে, এত ঠান্ডা স্যাটার্ন। আর রবি হচ্ছে গরম, সম্পূর্ণ বিপরীত ধর্মী, পিতা পুত্র এখানে। তো পুত্রের ঘরে যাচ্ছে পিতা, কিন্তু পিতার প্রকৃতি পুত্রের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আবার পুত্র হচ্ছে পিতার সব থেকে অনুগত। দুজনের মধ্যে মানে এখানে কেউ মারপিট করবে না এখনকার মানুষের মতন। এখানে প্রত্যেকের একটা ধর্ম আছে, সেই ধর্ম অনুসারে সে তার জায়গা পালন করে, কেউ কারোর ধর্মচ্যুত হয় না। ধর্ম কথার অর্থ হচ্ছে তার কর্তব্য, তার যে প্রকৃতি সেটার মধ্যে থাকা, যেটা 9th হাউস রিপ্রেজেন্ট করছে, গুরু যেটাকে রিপ্রেজেন্ট করায়। চিনির ধর্ম মিষ্টি হওয়া, সে যদি নোনতা হয়ে যায় তাহলে চিনি তার এক্সিস্টেন্সই নষ্ট হয়ে যাবে। চোখের ধর্ম আপনাকে দৃষ্টি দিচ্ছে, মেটেরিয়াল দৃষ্টি, একটা দূরত্ব পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। তো এই যদি এখন সোনার কাজ করে তাহলে কি হবে, এই ধর্মচ্যুত হয়ে যাবে, চোখটা কান হয়ে যাবে। ধর্মের শব্দ এটা, ধর্ম মানে রিলিজিয়ান নয়। তো 9th হাউসের কাজ হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, আপনার অ্যাকচুয়াল কি কর্তব্য আছে, আপনার কি করা উচিত, এক্সিকিউশন অফ ওয়ার্ক, সেই জায়গাটা বৃহস্পতি রবিকে বলে দেবে। তুমি তোমার পুত্রের 2টো যে পরপর রুম তাকে দিয়েছো, অ্যালট করেছো, সেই রুম দিয়ে তুমি যখন যাবে তোমাকে এই কর্তব্য পালন করতে হবে। তারপরে সে চৈত্র মাসে গিয়ে পুনরায় গুরুর আরেকটা সেকেন্ডারি রুমে প্রবেশ করবে। সেখান থেকে তাকে বলে দেবে শ্রাবণ মাস পর্যন্ত, অর্থাৎ পরবর্তী 5 মাস সে কীভাবে কাজ করবে, মূল ত্রিকোণে ঢোকা পর্যন্ত। মূল ত্রিকোণ ভগবানের নিজের জায়গা, তো সেখানে সে নর্মাল জ্ঞান পেয়ে যাবে। রবি নিজেই যথেষ্ট জ্ঞানের আধার, সমস্ত রকম মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল জ্ঞান রবির মধ্যে আছে। আমি অনেকবার বলেছি, গীতার 4th অধ্যায়ের একদম 1ম, 2য়, 3য় নম্বর শ্লোকে ভগবান বলেছে, আমি একদম সৃষ্টির শুরুতে আমি যে তোমাকে এই যে জ্ঞান এখন দিচ্ছি, এই জ্ঞান আমি একসময় বিভূতিসমানকে দিয়েছিলাম, বিভূতিসমান তার পুত্র মনু, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ট্রেডিশনটা নষ্ট হয়ে গেছে। আমি পুনরায় দিচ্ছি। পুনরায় কোনো কথা যখন বলা হয়, কে বলছেন? শ্রী ভগবান বলছেন। পুনরায় মানে
আগে আরেকবার দেওয়া হয়েছে। কাকে দিয়েছেন? না সূর্যকে দিয়েছেন। তিনি বলছেন মানে মিথ্যে বলার কোনো প্রশ্ন নেই। মিথ্যের তো প্রশ্নই নেই, কারণ এই শব্দটার কোনো প্রাসঙ্গিকতাই নেই তার সাথে। তো যাই হোক, এখন এই ঘরে যাওয়ার পরে রবির যেটা হয়, মানুষের সেলফ রেসপেক্ট, মানুষের পিতামাতা, বিশেষ করে পিতার প্রতি কর্তব্য, এই জায়গাগুলো এবং যে কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেওয়ার মতন জায়গা তৈরি হয়। তার সোল অনেক বেশি রিফর্মড হয় এবং গুরু তাকে সমস্ত রকম দিক থেকে কোঅপারেট করার চেষ্টা করে, তাকে স্ট্রেনদেন করার চেষ্টা করে, যে আমার শিষ্য যাতে পরবর্তী ধাপ অত্যন্ত, যেরকম আমাদের মাস্টারমশাইরা করেন, আমাদের পড়ান, আমরা পরীক্ষায় পাশ করেছি, সেরকমভাবে তিনিও রবিকে চেষ্টা করেন। তিনি জানেন রবি তার থেকে বেশি জ্ঞানী, কিন্তু যেহেতু তাকে তার ধর্ম তাকে ওটা করতেই বলেছে, তিনি ও কাজটাই করবেন, তিনি ধর্মচ্যুত হবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেতু এখানে সব থেকে একটা নেগেটিভ জায়গায় বসে আছে। সবসময় নেগেটিভ তারা, কিন্তু হয় না যে একটু বেশি নেগেটিভ কম নেগেটিভ এরকম ব্যাপার। তো কেতু এখন যেখানে রয়েছে শনির নক্ষত্রে বৃশ্চিক রাশিতে, এবং তার সাপেক্ষে রবির যে অবস্থান এখন থাকবে সেটা অনেকটা বেটার। রবি প্রথম নবাংশ, ধনুরাশির প্রথম নবাংশটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু কেতুর যে ম্যাল এফেক্ট সেখান থেকে বেরিয়ে যাবে, পুরোপুরি বেরিয়ে যাবে, এবং সে অত্যন্ত ভালো, সমাজের পক্ষে অত্যন্ত হিতকারী ফল দেওয়া শুরু করবে। মানুষের মধ্যে অ্যাকচুয়াল বোধ আসবে, ভালো মন্দের প্রভেদ আসবে, খারাপ কাজ করলে সেটা ডাইভালজ হবে, মানুষ বুঝতে পারবে যে না অন্যায় হচ্ছে, মানুষ বুঝতে পারবে এই কথাটা, এই কাজটা ঠিক নয়, এটা অনৈতিক কাজ, এর মধ্যে নৈতিকতার মানে অভাব রয়েছে। এই ধরনের ব্যাপারগুলো মানুষের মধ্যে বৃদ্ধি পাবে, চেতনা অত্যন্ত বৃদ্ধি পাবে, কনসিয়াসনেস অ্যাকচুয়ালি, যেটা মানুষের সব থেকে বেশি আছে, এবং কলিযুগে সেটার মান খুব নেমে যায়, এটা একদম নিয়ম অনুসারে। তো সেই জায়গায় কিন্তু রবি এখানে কনসিয়াস বৃদ্ধি করার জন্য অত্যন্ত শুভ ঘর। এখানে গন্ডগোল একটাই আছে, সেটা আপনাদের বলে রাখি, যে মঙ্গল বসে রয়েছে রবির অ্যাকচুয়ালি দ্বাদশে। মঙ্গল কি করবে? রবির মধ্যে একটু অ্যাংজাইটি তৈরি করবে। রবির যে প্রারব্ধ পোর্শন, সেই প্রারব্ধ পোর্শনে কিন্তু মানে রবির যে দ্বাদশ ঘর, এখন রবি এখন যেখানে বসে রয়েছে সেটা রবির দ্বাদশ ঘরটা, বা রবির ঘর থেকে রবির চতুর্থ ঘর, 4th হাউস। তার ফলে এখানে একটা অ্যাংজাইটি, অ্যাংশাসনেস তৈরি করবে, এবং পরবর্তী যে ফিউচার প্ল্যানিং, পরবর্তী যে দুটো ঘর রবি পাস করবে, সেই পাস করার জন্য টিচার তো তাকে টিচ করেই যাবে, কিন্তু রবি অনেক সময় মিসগাইডেড হতে পারে, অনেক সময় তার কাছে তথ্যটা মিসইন্টারপ্রেট হয়ে যেতে পারে মঙ্গলের প্রেজেন্সের জন্য। হয়তো হয় না অনেক সময় আমরা কিছু শুনছি, চিৎকার চেঁচামেচির জন্য শুনতে পারলাম না, তার ফলে কিছু রোল প্লে করতে গন্ডগোল হবে। আপনাদের একটা সময় বলছি, আপনারা একটু মিলিয়ে নেবেন, আমিও মান্ডেন অ্যাস্ট্রোলজির ওপর বেস করে এটা বলছি। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ থেকে, একদম স্পেসিফাইড, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 7th ফেব্রুয়ারি 2022, এই সময়ের মধ্যে কিন্তু একটু নিশ্চলতা দেখাচ্ছে, স্লোনেস, যে কোনো জায়গায় কোঅর্ডিনেশনের অভাব দেখাচ্ছে। আমি এর পরেই একটা অনুষ্ঠান করব, সেটা হচ্ছে শুক্রের বক্রগতি, আজকেই চেষ্টা করব সেটা যদি আপলোড হয়ে যায়। তো সেই হিসাবে আপনাদের তখন আরেকবার ইন্টিমেট করাবো। এই রবি মানে একটা খুব বড় রোল এখানে প্লে করবে এই জায়গাটা, এই নিশ্চলতার জন্য। এই যে ওর মধ্যে যে বর্তমান ওর যে একটা টিচিংয়ে গ্যাপ রয়ে গেল, দুটো চ্যাপ্টারও পড়তে পারলো না, এই দুটো চ্যাপ্টারের তার যে মানে অ্যাকচুয়ালি যে ডোয়ার্থনেসটা আছে, সেটা তাকে পরবর্তী মাসে গিয়ে একটু দিতে হবে, বা তার পরের মাসে, অর্থাৎ রবি যখন মকর রাশি দিয়ে পাস করবে সেই সময়টা তাকে দিতে হবে। সময়টা আপনাদের আমি মেনশন করে দিলাম, 12ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি। এই সময় আপনারা দেখতে পারবেন কার্যত, এই সময় বা এই সময় পরবর্তীকালে পৃথিবীর অনেক জায়গায়
আমি জায়গা মেনশন করব না, দু একটা জায়গা আমি বার করেছি কিন্তু করতে চাইছি না, কারণ এগুলোতে কিছু প্রতিবন্ধকতা আছে। পৃথিবীর অনেক জায়গায় এই বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, তো তার জন্য অনেক জায়গায় পুনরায় কিছু গতিপথের ক্ষেত্রে কিছু স্তব্ধতা আসবে। মানুষ যেরকম এখন ভুলেই গেছে অলমোস্ট, আমি রাস্তায় দেখি যে প্রায় 50-60% মানুষ মাস্ক পরে না, পরলেও মাস্কটা এরকম দাড়ির মতন নিচের দিকে রেখে দেয়, কি এর অদ্ভুত শেপ, এটা পড়ার কি মানে হয় আমি জানি না। হয়তো প্রসিকিউশন যদি কেউ করে তখন ওটাকে টেনে নাকের কাছে নিয়ে নেবে আর কি, এরকম ব্যাপার। মানে যত রকম ফাঁকিবাজি করা যায়, শুনবো না, আমি অ্যাডামেন্ট শুনবো না, সেই কাজটা তারা করতে থাকেন। এবং বয়স্ক লোকেরা করেন আমি দেখেছি। মানে সেই মানুষটা গিয়ে তার ছেলে মেয়েকে গিয়ে জ্ঞান দিচ্ছে, তার স্ত্রীকে গিয়ে জ্ঞান দিচ্ছে, কত জ্ঞানের কথা বলছে, সেই বাইরে গিয়ে এতগুলো লোকের, অসংখ্য লোকের ক্ষতি করছে। মানুষের একটা মিনিমাম মানে আত্মসমালোচনা করার মতন একটা জায়গায় নষ্ট হয়ে গেছে টোটাল। আমার রাস্তায় দেখে আমার প্রথমে খুব খারাপ লাগতো, এখন হাসি পায়। আচ্ছা, সেলফ ইন্ট্রোস্পেকশনের জায়গা অত্যন্ত ভালো তৈরি করবে এখানে। মেষ রাশি থেকে 9th হাউসে, অর্থাৎ কালপুরুষের 9th হাউসে রয়েছে, প্রত্যেকে তার আত্মোপলব্ধি করতে সাহায্য করবে, ট্রাইনে থাকবে। এবং যে মানুষ এই সময় আত্মোপলব্ধি খুব ভালোভাবে, অর্থাৎ প্রথম 15 দিন শুক্র যতক্ষণ না পর্যন্ত পুনরায় স্যাজিটেরাসে ব্যাক করছে, শুক্র ব্যাক করছে 29 তারিখ, 29 তারিখ 30 তারিখের জাংচারে, তো সেই সময় পর্যন্ত আবার সেই দিন বুধও আবার ক্যাপ্রিকর্নে চলে যাচ্ছে। একটা অদ্ভুত সময় বুধ এবং শুক্রের মানে একটা ক্রসিং হচ্ছে আর কি। তো সেই হিসেবে প্রথম 15 দিন কিন্তু নিজের আত্মোপলব্ধি ও আত্মসমীক্ষা করা, বা যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে সেগুলোকে যদি সামহাও অ্যামেন্ডমেন্ট করে নেওয়া যায়, তার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। খুব পজিটিভ অ্যাটিটিউড এবং নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য খুব ভালো সময় আছে। পরিবারের সাথে মিলেমিশে সময় কাটানোর জন্য ভালো সময় আছে, সাবজেক্ট টু যদি ছকে শুক্রের পোস্টিং বেটার থাকে এবং রাহু কেতু কোনো মেজর প্ল্যানেটকে হানি না পৌঁছেছে খুব বেশি রকমভাবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি লাইফ বা একটু ট্যুর অ্যান্ড ট্রাভেল করার যোগ আছে এ সময়। বাট চেষ্টা করবেন যে সমস্ত বিধি আছে সেগুলোকে মেনটেন করা, কারণ সময় কিন্তু এখনও ভালো নেই, অন্তত ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত সময় কিন্তু ভালো নেই উইথ রেসপেক্ট টু দিস ডিজিজ আর কি, বা প্যান্ডেমিক সিচুয়েশন বলতে পারেন। এই সময় যেটা যেটা হতে পারে সেটা আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে দেখবেন যারা বিভিন্ন কাল্টিভেশনের সাথে যুক্ত আছে, লাস্টের বৃষ্টিটাতে প্রচুর ক্ষতি হয়েছে, মানে চাষের প্রচুর ক্ষতি হয়েছে, শীতকালীন যে চাষ আছে, কিন্তু ফলের যারা চাষ করেন বিভিন্ন রকম ফ্রুট, তাদের জন্য কিন্তু খুব উৎকৃষ্ট সময় আছে, খুবই উৎকৃষ্ট, কারণ রবি থেকে অ্যাকচুয়ালি 3rd হাউসে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি রবির ঘরকে দৃষ্টি দিচ্ছে, এটা ভীষণ ভালো যোগ আছে। এবং রবি যেই না প্রথম চরণটা ক্রস করে যাবে, অর্থাৎ 19 তারিখটা ক্রস করে গেলেই রবি দ্বিতীয় নবাংশে চলে আসবে আর কি, মানে বৃষ রাশির নবাংশে চলে আসবে। তো সেদিক থেকে কেতুর নক্ষত্রের যে নেগেটিভ ইম্প্যাক্টটা আছে সেটা কমতে শুরু করবে এবং ফলন বলুন খুব ভালো দেবে। আপনারা বাজারেও দেখবেন প্রচুর ফল পাওয়া যাবে এবং কম্পারেটিভলি চিপার, দাম কমার কিন্তু যে খুব বেশি আশা আছে তা নয়, কারণ শুক্র বকরি হয়ে যাবে আর কি আগামীকাল, স্লো হয়ে গেছে একেবারে ভেলোসিটিলেস অলমোস্ট। তো দাম যে খুব একটা কমবে কোনো বস্তুর সেরকম কিন্তু সম্ভাবনা খুব কম আছে, কিন্তু তবুও বলছি কম্পারেটিভলি কিন্তু মানুষ ক্রয় করে খেতে পারবে, সাধারণ মানুষ এই জায়গাটা খুব বেটার আছে। আমি 3টে লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে দেব। প্রথম যার জন্য বলবো সেটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের 4th হাউসের লর্ড অ্যাকচুয়ালি এখন 8th হাউসে এসে বসে রয়েছে। 8th হাউস হচ্ছে 4th হাউসের 5th হাউস। তো 4th হাউসের যে ডেভেলপমেন্ট আছে, 4th হাউস আমাদের পিস ট্র্যাঙ্কুইলিটি, 4th হাউস হচ্ছে আমাদের মাদার, 4th হাউস হচ্ছে আমাদের হাউস, 4th হাউস হচ্ছে আমাদের লোয়ার এডুকেশন,
ফোর্থ হাউস হচ্ছে আমাদের নেইবার বা তাদের যত রকম গ্রোথ আছে তাকে রিপ্রেজেন্ট করে। ফোর্থ হাউস আমাদের অর্থনৈতিক বলবত্তা এবং সেই বলবত্তার ওপর দাঁড়িয়ে পরবর্তীকালে যে প্রাচুর্য তাকে রিপ্রেজেন্ট করে। তো সে হচ্ছে রবি বৃষ লগ্নের ক্ষেত্রে, এবং সে 8th হাউসে বসে রয়েছে। 8th হাউসে বসে রয়েছে বলে আপনারা হয়তো নর্মাল ভাবতে পারেন যে নেগেটিভ, কিছু নেগেটিভ এফেক্ট তো থাকবে, কিন্তু এর পজিটিভ ইম্প্যাক্টও আছে। এই সময় নলেজ, একদম পরিষ্কার বলছি, জ্ঞান, বিশেষ করে মানে চেতন জ্ঞান, সচেতন যেটা, সেই ধরনের জ্ঞান বৃদ্ধির জন্য খুব উৎকৃষ্ট সময়। 8th হাউস কিন্তু গুপ্ততা, মাটির নিচের অংশকে রিপ্রেজেন্ট করে, যেটাকে দেখা যায় না, হিডেন, সেই জাতীয় নলেজ। অকাল্ট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন, এই ধরনের ধরুন অ্যাস্ট্রোলজি বা সমুদ্র বিজ্ঞানের অন্যান্য যে সমস্ত শাখা আছে, তাদের জন্য কিন্তু খুব উৎকৃষ্ট সময় আছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি এ সময় পরিবর্তনের খুব ভালো যোগ আছে। কৃত্তিকা নক্ষত্রে রাহু আছে, তো রাহুর যে কৃত্তিকা নক্ষত্রের ইফেক্ট কিন্তু অনেকটা কমিয়ে দেবে এই সময় রবির যে গোচর আছে সেটা। তো তার মানে কৃত্তিকা নক্ষত্রে যে ম্যাল এফেক্ট আছে সেটাকে কমিয়ে দেবে। তো সেই হিসেবে আপনি চাকরি চেঞ্জ করতে পারেন। সমস্যা হবে শুধুমাত্র স্পাউসের ক্ষেত্রে। আরও স্পেসিফিক বলছি, আপনি যদি জাতক হন তাহলে স্ত্রীর সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, কারণ 7th হাউসে মঙ্গল আছে, কেতু রয়েছে একসাথে, এবং আজও যখন আমি অনুষ্ঠান করছি তখন মঙ্গল 9.5 ডিগ্রির মতন রয়েছে। তো এখনও কিন্তু কেতু থেকে দূরত্বে যায়নি। আমি বলেছি 22 তারিখটা ক্রস করতে হবে, অ্যাকচুয়ালি 29 তারিখ গিয়ে সব অনেকটা বেটার, কারণ মঙ্গল নক্ষত্র চেঞ্জ করে যাবে। সেই হিসাবে কোনো বিতর্কিত কথা বা রাতের দিকে বেশি বিতর্কিত কথা বলবেন না, তাহলে কিন্তু বিতর্কটা থেকে অনেক বেশি বিতর্ক হতে পারে, এবং সেটা স্যাটার্ন 9th হাউসে আছে, সুতরাং অন্যায় কথা বললে কিন্তু আপনাকে তার দণ্ড পেতে হবে। অত্যন্ত ইগো বৃদ্ধি করবে, ইগো বৃদ্ধিকারী কাজ আছে। যাদের মধ্যে একটু আত্মসম্মানের প্রকাশভঙ্গিটা বেশি আছে, তারা চেষ্টা করবেন ইগোকে কন্ট্রোল করা, যাতে কোনো রকম বাহ্যিক কোনো সমস্যায় না পড়তে হয়। যাদের মধ্যে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে বা পাইলস ফিশারের প্রবলেম আছে, প্রস্টেটে প্রবলেম আছে, তারা একটু নজর দেবেন, কারণ বুধ এবং রবি এক্ষেত্রে একদম শেষের দিকে গিয়ে এদের একটা মিটিং হবে, তার আগে কিন্তু চান্স নেই। তার ফলে আপনি আপনার 2nd হাউস এবং 5th হাউসের যে লর্ড আছে তাকে কিন্তু খুব একটা বেনিফিটেড জায়গায় পেতে পারবেন না, এবং সেও কিন্তু 9th হাউসে ঢুকে যাচ্ছে, এখন 8th হাউসে রয়েছে, কিন্তু 9th হাউসে ঢুকে যাবে, আজকে প্রায় 14 ডিগ্রিতে রয়েছে। তো সেই হিসাবে সেটাকে খুব ভালো বলা যায় না। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রাখবেন, না হলে প্রচুর খরচা হবে এবং অবাঞ্ছিত খরচা হবে। তো অ্যাজ এ হোল পজিটিভ নেগেটিভ দুটো দিকেই কিন্তু ভালো ফল রয়েছে এ সময়। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে 2nd হাউসের লর্ড সূর্য, সে বসে রয়েছে এখন 6th হাউসে। তো 6th হাউস আমাদের কি আছে? আমাদের ঋণ রিপুর ঘর, অ্যাকচুয়ালি আমাদের স্যালিবেসির ঘর, একাকিত্বের ঘর, আমাদের ব্রহ্মচর্যের ঘর, অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার ঘর, শিক্ষার প্রসারের ঘর, হায়ার এডুকেশনের কতটা স্ট্রেংথ আছে তার ঘর। তার সাথে যেটা তৈরি করে সেটা হচ্ছে কনস্পিরেসির ঘর, ট্রেচারির ঘর, যেটাকে বলা হয় শোমিন এনিমিজ, অর্থাৎ আপনার শত্রু সংখ্যা বৃদ্ধির ঘর, কিছু কিছু ক্রনিক ডিজিজের ঘর, বা ডেটের মধ্যে জড়িয়ে দেওয়ার ঘর, সেটা 6th হাউস রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 6th হাউস আপনাকে ব্যাটেলে সবসময় রাখে। তো রবি অ্যাকচুয়ালি রাজা, সে তো ব্যাটেল করবেই, কিন্তু সে নিজে ব্যাটেল তো করে না, তার জন্য লোক রাখা আছে, সে মঙ্গলকে রেখেছে সেই ব্যাটেলগুলোকে এক্সিকিউশন করার জন্য। তো সে ব্যাটেল সে করবে, কারণ মঙ্গল 5th হাউসে বসে রয়েছে এখন, কেতু আপনার 5th হাউসে বসে রয়েছে, ফলে কিছু ফলস ব্যাটেল হতে পারে, বা কিছু ব্যাটেলটা স্কার্মিশে পরিণত হতে পারে, প্রকৃত যুদ্ধটাই হলো না অ্যাকচুয়ালি, আপনার জয় পরাজয় তো অনেক দূরের ব্যাপার। তো সেই রকম ঘটনা কিছু হতে পারে। নিজের টেম্পারমেন্টের উপরে কন্ট্রোল রাখবেন। যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, ইভেন অধস্তনের সাথেও কথাবার্তা বলবেন যথেষ্ট সমঝে বা মাথা ঠান্ডা অবস্থায় রেখে করবেন, না হলে কিন্তু গন্ডগোল হবে।
যে কোনো রকম ডিজিজের ফলে স্যাজিটেরাস কি জাতীয় ডিজিজ দেয় না, মুখ্যত দেয় হচ্ছে পিত্তের সমস্যা। গরম ঘর তো পিত্তের সমস্যা দেবে, অর্থাৎ আমাদের পেটের হজম শক্তি সংক্রান্ত, লিভার বড় হয়ে যাওয়া, লিভার ফ্যাটি হয়ে যাওয়া, বাল্কি হয়ে যাওয়া, গল ব্লাডারের সমস্যা। বৃহস্পতি ইটসেলফ সুগার ক্যারি করে, কারণ বৃহস্পতি হচ্ছে বৃদ্ধির কারক। আগেই বললাম যে কোনো রকম অ্যাডিশনের সাথে বৃহস্পতি যুক্ত থাকে, ওয়েট বৃদ্ধির কারক। তো তার সাথে ওবিসিটি মানে সেখানে ব্লাড সুগারও তার সাথে সমার্থক। তো সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। যে কোনো রকম ডিফামেশন হওয়ার একটা যোগ আছে। যাদের মধ্যে সম্মান ব্যাপারটা খুব প্রায়োরিটি পায়, তারা একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম অসম্মানজনক জায়গাটাকে দূর থেকে অ্যাভয়েড করা যেতে পারে। কোনো লিগ্যাল প্রবলেম যদি থাকে, স্পেশালি আপনার যদি কোনো ল্যান্ড রিলেটেড প্রবলেম থাকে, পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে মামলা চলছে, ভাড়াটে বাড়িওয়ালার মধ্যে মামলা চলছে, দুই পড়শির মধ্যে কোনো মামলা চলছে, তারা কিন্তু চেষ্টা করবেন এই সময়টাতে যদি কোনো ডেট পড়েও যায় সেটাকে যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায়, ডেট নিয়ে নেওয়া যায় বাড়িয়ে, যেহেতু সিভিল কেস, তো সেটা খেয়াল রাখবেন। আর যাদের বিরুদ্ধে কোনো চার্জ ফ্রেমড আছে, অর্থাৎ যারা কোনো অন্যায় করেছেন এবং সেই অন্যায়ের জন্য প্রসিকিউশন হচ্ছে, মামলা চলছে, তারা কিন্তু সততার সাথে কাজ করবেন, একদম পরিষ্কার বলে দিলাম, না হলে কিন্তু খুব গন্ডগোলের সময় আছে। কারণ 7th হাউসে শনি আছে, সে আপনার লগ্নে তথা লগ্নপতির নক্ষত্রে একদম ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে কিন্তু। তো সেদিক থেকে খুব অনেস্টলি কাজ করবেন। এবং আপনার 4th হাউসে শনির দশম দৃষ্টি আছে এবং আপনার 9th হাউসে শনির তৃতীয় দৃষ্টি আছে। সুতরাং কোনো রকম অন্যায় পন্থা, কোনো রকম হাসমানি বা এইসব দিয়ে কিছু প্রভাবিত করবার চেষ্টা করবেন না। তার কোনোদিনই করা উচিত নয়, কখনোই করা উচিত নয়। এ সময় তো করবেনই না, তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স আপনাকে ভুগতে হবে। শরীরে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, যাদের ওয়াটার রিটেনশন হয়ে যায়, অ্যাসাইটিস জাতীয় প্রবলেম হয় অ্যাবডোমেনে, বা যাদের বসে থাকলে পা ফুলে যায়, বা পায়ের দিকে ব্লাডের চলাচলের ক্ষেত্রে সমস্যা আছে, তারা অবশ্যই কিছু হলে ডক্টর দেখিয়ে নেবেন। মাইগ্রেশন রিলেটেড প্রবলেমে যারা ভোগেন তারা ডক্টর দেখাবেন অবশ্যই, খুব বাড়লে পরে। যাদের নাক দিয়ে ব্লিড হওয়ার সম্ভাবনা আছে বা হয় মাঝে সাথে, সেরকম কিছু হলে কিন্তু চেষ্টা করবেন খুব জোরে এই ধরনের নাক পরিষ্কার করা না করা বা ডক্টর দেখিয়ে নেওয়া স্পেসিফিক্যালি। ডান দিকের চোখে যাদের সমস্যা রয়েছে, তারা যদি দেখেন যে কোনো কারণে পাওয়ার বেড়ে যাচ্ছে বা রিলেটেড সমস্যা হচ্ছে, তাহলে ডক্টর দেখিয়ে নেবেন, জায়গাটা খারাপ আছে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মকর লগ্ন নিয়ে। মকর লগ্নের দ্বাদশে রবি রয়েছে, 8th হাউসের লর্ড 12th হাউসে আছে, এটা একটা বিপরীত রাজযোগের ফল দেওয়া উচিত। কিন্তু মাথায় রাখবেন এখানে আপনার 9th হাউসের লর্ডও কিন্তু বসে রয়েছে 12th হাউসে, তার ফলে এবং লগ্নে আপনার অ্যাকচুয়ালি প্রথম দিকটায় শুক্রও আছে, প্রথম নবাংশে রয়েছে 2 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি, এবং লগ্নে লগ্নপতি নিজে বসে রয়েছে। তো সেই হিসাবে এই পোস্টিংটাকে খুব বেটার একটা জায়গা রবির আসপেক্টে বলা যায় না। যাদের মধ্যে অত্যন্ত অ্যাম্বিশাস, যারা খুব দ্রুত জীবনে উন্নতি করতে চায়, তারা লাগামটা একটু কষে রাখবেন প্রথম 15টা দিন অন্তত। মানে শুক্র যতদিন আপনার দ্বাদশে নেমে না আসছে, অর্থাৎ কর্মপতির থেকে ভোগপতি যতক্ষণ পর্যন্ত আলাদা না হচ্ছে, ততক্ষণ একটু নিজেদের রেস্ট্রিক্ট করবেন। দান করবেন প্রচুর পরিমাণে, ডোনেশন, দান আমাদের প্রত্যেকের করা উচিত। আমরা যা ইনকাম করি তার 1/6 পোর্শন আপনার দান করাই উচিত। এবার সেটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, বা অনেকে জানেই না কি দান করা উচিত বা কোথায় করা উচিত। অনেকে আমি দেখেছি যে জন্মদিনের দিন খাওয়ায় দুস্থ গরিব, যেন দুস্থ গরিব বাচ্চাদের শুধু তার সন্তানের জন্মদিনের দিনই খিদে পায়, অন্য দিন খিদে পায় না, এরকম একটা কনসেপশন। এই কনসেপশনগুলো অ্যাকচুয়ালি আমাদের কোথা থেকে এইগুলোকে আমরা এনেছি আমরা অ্যাকচুয়ালি জানি না, কিন্তু এটা রয়েছে, এগুলো এরকম ছিল না। দান একটা, আপনি যেরকম প্রত্যহ স্নান করেন, ভাত খান, প্রাকৃতিক কাজকর্ম করেন, সেরকম দান করাটাও একটা কাজের মধ্যে পড়ে, করতেই হবে আপনাকে। আপনি মানে সিস্টেমটাকে চালাতে গেলে দান করতেই হবে।
এবং কি দান করবেন সেটা আপনাকে জানতে হবে। কিন্তু মানে কোনো একটা স্পেশাল দিনে গিয়ে আমি দান করলাম যেন সেই দিনটা আপনার ক্ষেত্রে স্পেশাল বলে ঈশ্বর আপনাকে, মানে দানটাও করে এই উদ্দেশ্যে যে মানে আমার যাতে ভালো হয়, এরকম ভালো মন্দের কিছু ব্যাপার নেই, এই এই জগতে কিছু ভালো হওয়ার নেই। এটা একটা ডেড এরিয়া, এটা একটা মৃত্যু লোক। এখানে আপনি এসছেন কষ্ট পাওয়ার জন্য। আমি বহুবার বলেছি, যে আমি বলিনি, ভগবান বলেছেন 7 রকম সমস্যা আপনাকে সবসময় ঘিরে থাকবে। জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, 7 রকম। এর থেকে আপনি কেউ বেরোতে পারেনি। সে সারা পৃথিবীর কোনো বিশ্বেশ্বরও যদি হয়, রাজাও যদি হয়, আর আমার আপনার মতো সাধারণ মানুষও হয়, সবাইকে এই 7টা প্রকার সমস্যার মধ্যে ঘিরে থাকতে হবে। যারা বোকা হয় তারা মানে কি বলবো, তারা এর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করছে, শান্তি খোঁজার চেষ্টা হতে পারে বাই দ্য আটারেন্স অফ দি নেম অফ দ্য গড, এছাড়া আর কোনো প্রসেস নেই। তো যাই হোক, তো ডোনেশন দান করবেন প্রচুর, অন্তত নিয়মিতভাবে। আপনার আয়ের 1/6 অংশ দান করতে হয়। 100 টাকা, 96 টাকা যদি আয় করেন তাহলে 16 টাকা দান করবেন, পরিষ্কার ব্যাপার। সেটা কিভাবে করবেন? আচ্ছা, ইগো তৈরি করবেন না। দ্বাদশে রবি ভীষণ ইগো তৈরি করে। দ্বাদশ ভাব আমাদের কিন্তু ফিউচার প্ল্যান, অর্থাৎ একটা মানুষের বয়স যদি 50-এর ওপর হয় না, সে তার ফিউচার প্ল্যানের দিকে মন দেয়। তো দ্বাদশে রবি এক্ষেত্রে তো 8th হাউসের লর্ড। 8th হাউস হচ্ছে আমাদের আয়ু সংক্রান্ত জায়গা দেখে। স্পাউসের শ্বশুর বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ি, স্পাউসের যে হোম তাকে দেখে, স্পাউসের বাড়ির লোকজনকে দেখে, স্পাউসের কথাবার্তাকে দেখে, স্পাউসের যে ওয়েলথ সেটাকে দেখে। তো সে 12th-এ বসে রয়েছে, বিপরীত রাজযোগ হয়েছে, কিন্তু বুধকে সাথে নিয়ে বসেছে, 9th হাউস লর্ডকে। এবং 9th হাউস শুধু নয়, আপনার বুধ কিন্তু 6th হাউসেরও লর্ড, তাকে সাথে করে নিয়ে বসে আছে এক্ষেত্রে মকরে, দ্বাদশে। তো খুব, এবং শুক্র বসে রয়েছে রাজ্যকারী প্ল্যানেট আপনার লগ্নে, শনি শুক্র একসাথে বসে রয়েছে। সে কিন্তু খুব বিরাট ফল দেওয়ার জন্য নেই ইমিডিয়েট, কারণ সে বকরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে খুব জুডিশিয়াস চিন্তা ভাবনা করে কাজ করবেন। হঠাৎ করে ফিউচার প্ল্যান করতে গিয়ে এমন জায়গায় ইনভেস্ট করে দিলেন যেখানে দেখা গেল যে সেটা একটা ফেক জায়গা, বা সেটার প্রপারলি হয়তো লেজিটিমেট এক্সিস্টেন্সই নেই, কারণ 5th হাউসে রাহু রয়েছে এবং সেও রবির নক্ষত্রে রয়েছে। বারবার বলছি, রবি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে রাহুর অবস্থানের যে প্রভাব আছে সেটাকে অনেকটাই ডিমিনিশ করে দেবে, কমিয়ে দেবে। তা সত্ত্বেও এটাকে একটু ট্যাক্টফুলি কন্ট্রোল করবেন, না হলে সমস্যা তৈরি করবে। মানে কর্মকে প্রশস্ত করবেন, অত্যন্ত ব্রড মাইন্ডেডভাবে কাজ করবেন, কারণ লগ্নে স্যাটার্ন রয়েছে এবং স্যাটার্নের দ্বাদশে রবি বসে রয়েছে। তো এবং রবি খুব দ্রুত, রোজ প্রায় 1 ডিগ্রি গতিতে সে লগ্নের দিকে যাচ্ছে। কর্মে ব্রড মাইন্ডেড হবেন, কোনো কিছু পক্ষপাত চিন্তা না করে আপনাকে যা দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বপূর্ণ কাজ আপনি প্রপারলি এক্সিকিউট করার চেষ্টা করবেন। এবং কাজ করতে যদি কোনো বাধা হয় সেক্ষেত্রে ইগোতে যাবেন না, তাকে বোঝানোর চেষ্টা করবেন, বা যতটা পর্যন্ত আপনি এক্সিকিউশন করতে পারেন ততটা পর্যন্ত করবেন। যাদের রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা আছে বা নর্মাল আর্থারাইটিসের সমস্যা রয়েছে, কোমর থেকে পা অংশ বা শোল্ডারের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার জাতীয় প্রবলেম আছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, তারা কিন্তু, বা নিচের দাঁতের দিকের মোলার প্রিমোলারের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা খুব সাবধান নেবেন এবং কোনো সমস্যা হলে ডক্টর দেখিয়ে নেবেন। যাদের রাতের দিকে প্রেশার বাড়ে, আপনারা অনেকে দেখবেন যে অনেকে বলে মাথার পেছন দিকে ব্যথা করছে। যদি রাতের দিকে এরকম ঘটনা ঘটে, উইদাউট ওয়েস্টিং টাইম সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। এবং যদি তার ওষুধ খাওয়ার পরেও দেখেন যে এরকম ঘটনা ঘটছে, রিভিউ করবেন ব্যাপারটাকে, ফেলে রাখবেন না, জায়গাটা একটু গন্ডগোলের আছে। যারা হিয়ারিং এইড ব্যবহার করেন, কানে শোনার যন্ত্র ব্যবহার করেন, তারা যন্ত্র যাতে ঠিক মতন চলে, স্পেশালি আপনি যখন রাস্তা দিয়ে চলছেন খুব সাবধানে ব্যাপারটা খেয়াল রাখবেন। খারাপ দশায় থাকলে কিন্তু সেই রিলেটেড কোনো সমস্যা তৈরি করতে পারে। খুব ছোট লেভেলের দুর্ঘটনার একটা যোগ আছে, ভয় পাওয়ার মতন কিছু নেই। দয়া করে ধার করে ঘি খাবেন না, এটা হচ্ছে পরিষ্কার ব্যাপারে। ডেটে জড়াবেন না এ সময়, বিশেষ করে প্রথম 16-17টা দিন। চেষ্টা করবেন যতটা আপনার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুসারে চলা, তাহলেই কিন্তু পরিস্থিতি খুব একটা গন্ডগোল হবে না। অ্যাজ এ হোল বাকি সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু
মোর অরলেস রবি বেটার ফল দেবে, মোর অরলেস, কিছু কিছু ক্ষেত্রে তো অনেকটাই বেটার ফল দেবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি আজকে শুক্রের বকরি অনুষ্ঠানটা যাতে আপলোড হয় সেটা করে দেওয়া। আর আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকলো, সেটা হচ্ছে যে ফোন যখন করবেন চেষ্টা করবেন একটু রাতের দিকে ফোন করা, মোটামুটি 8:30 9টার পরে ফোন করা, তাহলে আমি কথা বলতে পারি। বিভিন্ন কাজে একটু সমস্যার মধ্যে রয়েছি, ফলে অনেকের সাথে কমিউনিকেট করতে পারছি না। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি অ্যাভয়েড করছি বা এরকম কিছু, সেরকম নয়। আমি নিজেও খুব সমস্যার মধ্যেই রয়েছি। সেটা কলোকিউয়াল, চেষ্টা করবেন একটু রাতের দিকে ফোন করা, তাহলে আমি কথা বলবো। এবং আমি নর্মালি কথা বলি যতটুকু সময় পাই, বাট অ্যাবিউজ করবেন না। অনেকে আছে না, মানে অনর্থক কথা বাড়াতে থাকে বলতে বলতে। চেষ্টা করবেন পিন পয়েন্টে কথা বলা। আমি তো আপনার কুশল মঙ্গল জানার দরকার নেই, আমি কিরম আছি না আছি, বেঁচেই আছি যখন ফোন ধরেছি। সুতরাং আপনার পিন পয়েন্টেড প্রশ্ন করবেন। আমার কাছে টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মানে অতিরিক্ত অ্যাফেকশন, ভালোবাসা যেটা দেখাতে গিয়ে যেটা আপনারা করেন, সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ লোক হয়তো তার প্রবলেম আছে, সে কথা বলতে চাইছে, সে কথা বলতে পারে না। আমি আপনার বন্ধু নই, কিন্তু প্রথম কথা মাথায় রাখবেন, আমি আপনার বন্ধু, কারুর বন্ধু নই। আমি অন্তত নই। আমি আপনাকে একটা সামান্য সাহায্য হয়তো করতে পারি, তো হেল্প হয়ে গেল, ফোনটা রেখে দিন, আমি কোনো অপমানিত বোধ করব না। কিন্তু ওই মানে কেমন আছে নমুক তমুক, আমি ভালোই আছি, একদম পরিষ্কার বলছি, দয়া করে এটা করবেন না। কারণ বহু মানুষ আমাকে পরে বলে, দাদা আপনার ফোন বিজি থাকে, আমি মুখের ওপরে না বলতে পারি না, আমার একটা সমস্যা রয়েছে। সেই জন্য আমি এখানে খুব কর্কশ ভাষায় বলে দিলাম। যাদের মধ্যে সামান্য আর কি মানে মনুষ্যত্ব আছে তারা এটা দেখবেন, কারণ শুধু নিজের সুবিধাটা সম্পর্কে চিন্তা করবেন না, অন্য লোকেরও কিন্তু সমস্যা হয়। পিন পয়েন্টেড কোয়েশ্চেন করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।